এসে গেছি। আচ্ছা, লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সবাই এসো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ সঞ্চারী বলো, আমাকে দেখা শোনা যাচ্ছে তো? একটু জানাও আজকে ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ অরিন্দম, হ্যালো, তোমরা কেউ একটু আমাকে জানাও যে আমার শোনা যাচ্ছে তো সব। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে তো। সবাইকে অনেক শুভেচ্ছা। আগের দিন আমার একটুখানি নেটের প্রবলেম হয়ে গেছিলো কোনো কারণে, যে কোনো কারণেই হোক আমি আসতে পারিনি। তো আজকে আবার চলে এসেছি। হ্যাঁ সঞ্চারী, অমৃতা এসছে। আচ্ছা, তাকি হাসান উনি এসছেন। আচ্ছা, ভালো লাগছে আমার। হ্যালো 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 তাকি। হ্যাঁ মনু, হাই, তোমরা সব ভালো আছো আশা করি। হ্যাঁ গুড ইভিনিং, শুভঙ্কর বসা। আর দু একজন আসুক, 10জন হলে আমি শুরু করে দিচ্ছি, কেমন? আচ্ছা, কথা শোনা গেলেই হলো। আগের দিন অনেক ডিস্টার্ব হয়েছিল, আসতেও পারিনি, মানে দুবার করে চেষ্টা করেও হয়নি আর কি, যে কোনো কারণেই হোক। তো আমার তো খুব ভালো লাগে তোমাদের সাথে সময় কাটাতে। যা কয়েকটা আমার অভিজ্ঞতা এবং কিছু শোনা গল্প আছে সেগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে খুব ভালো লাগে। হ্যাঁ আমি কি শুরু করে দিচ্ছি তাহলে? হ্যাঁ 8জন তো হয়েই গেছে, করে দিচ্ছি, কারণ সময়ের খুব দাম। তো আজকে আমাকে সঞ্চারী একটা অনুরোধ করেছিল। এই গল্পটা হয়তো অনেকেই শুনেছে আমার মুখ থেকে, আমি জানি না, তবু আজকে আবার বলছি। তো এই গল্পটা শুরু করার আগে বলি, এটা আমার গানের টিচার অঞ্জলিদির জীবনের ঘটনা। এই ঘটনাটা আজ থেকে 20 বছর প্রায় আগে শুরু হয়েছিল। তো 20 বছর আগে, অর্থাৎ 2000 সালে ওনারা অন্য একটা বাড়িতে থাকতেন, তো ভাড়া বাড়িতে। তা ওরা ঠিক করলো যে এবার একটা নিজেদের বাড়ির দরকার, তো বাড়ি খোঁজাখুঁজি করছিল। আমি থাকি শিবপুরে, জায়গার নাম বলে দিলাম, কোনো অসুবিধে নেই। তো শিবপুরে উনিও থাকেন। তো খোঁজাখুঁজি করতে করতে একটি বাড়ির সন্ধান পাওয়া গেল। সুন্দর জায়গা, বেশ লোকালয়, সুন্দর চারিদিকে বাড়ি টাড়ি অনেক কিছু আছে, ভালোই। তো বাড়িটা একটু পুরনো এবং একতলা বাড়ি। তো একতলা বাড়ি, সেই বাড়িটাকে দেখতে গেল ওরা, মোটামুটি পছন্দ হয়েছে। তারপর অনেক সারিয়ে টারিয়ে নিতে হবে, বেশ সস্তায় পাওয়া গেছে আর কি বাড়িটা। ওনার হাজব্যান্ড চাকরি করতেন, সরকারি চাকরি, পোস্ট অফিসে চাকরি করতেন। আর এক ছেলে এক মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছিলো আর ছেলে ছিল। এই হচ্ছে ফ্যামিলি মেম্বার। তো ওরা ওই বাড়িটা কিনবে বলে গেছে, দেখতে গেছে। তো মোটামুটি পছন্দ হয়েছে, তো কথাবার্তা বলে ঠিক হয়ে গেছে যে ওই বাড়িটা নেওয়া হবে। তো যেদিন দেখতে গেছে সেদিনকেই ওই পাশের বাড়ির জানলা দিয়ে এক বৃদ্ধ লোক উপর থেকে চেঁচিয়ে বলছে যে, কি বাড়িটা কিনছেন নাকি?
তো ওরা বলছে হ্যাঁ কিনছি। তখন বলছে ভূতে কিন্তু গায়ে থুতু দেবে, ভূতে লাথি মারবে। বলছে কী বলছে লোকটা। তো যার বাড়ি তাকে জিজ্ঞেস করেছে যে কি বলছেন উনি এইসব কথা। বলছে দূর পাগলের কথা, আপনারা এসব কিছু ইয়ে করবেন না, ও বয়স হয়ে গেছে, কি বলতে কি বলছে সেসব কিছুই নয়, আপনারা দেখুন। তো ঠিক আছে, ওই বাড়িটা কেনা হয়ে গেল। তো বাড়িটা কেনার পর বাড়িটাকে সারানো হলো খুব যত্ন করে। এবারে বাড়িটার একটা ছবি জানাতে চাই কীরকম বাড়িটা সামনে একটা বারান্দা মতো আছে, ছোট্ট বারান্দার সামনে একটা ছোট গেট আছে। সেই গেটটা খুলে সদর দরজা, সেই দরজাটা দিয়ে ঢুকে ডান দিকে একটা বড় ঘর, তারপর এক ধাপ দু ধাপ নিচুতে আর একটা বড় ঘর, বেডরুম, তার সাইড দিয়ে একটা দরজা, আবার এই ঘরটার প্রথম ঘরটার পাশ দিয়ে আর একটা দরজা, সেই দুটো দরজা দিয়েই বাইরে আর একটা দালান মতো আছে, এবং ওখান দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলার। আর ওই দালানের একদম এন্ডে আর একটা ছোট্ট ঘর আছে, আর পাশে একটা ছোট রান্নাঘর, আর ও পাশে একটা উঠোন আছে যেখানে বাসন মাজা টাজার কাজ করা যায়, কল টল আছে, এই সমস্ত আর কি এরকম। আর গেটটা দিয়ে ঢোকার সময় ঢুকে দরজাটায় একটা হাঁসকল দেওয়া আছে, যাতে বাইরে থেকেও এরকম ঘুরিয়ে খোলা যায়। তো এই বাড়িটা, আর বাড়িটার যে প্রথম ঘরটা ঢুকেই যে ঘরটা, সেই ঘরটার মেঝেতে বেশ খানিকটা জায়গা, বেশ পরোটার আকারে তাপ্পি মারা, মানে লাল মেঝের ওপর যদি রিপেয়ার করা হয় যেরকম হয় একটা, সেরকম আছে আর কি। তো সেটা মানে আমি যখন 2003-এ আমার মেয়েকে নিয়ে ওনার কাছে গান শিখতে গেছিলাম, তখন থেকেই আমি দেখছি মেঝেটার ওই অবস্থা, মানে মেঝেটা ওনারা আর কিছু হাত দেননি। তো এই তো অবস্থা। তো ওরা ঢুকে গেছে বাড়িতে। তো ঠিক আছে, প্রতিবেশীদের সাথে একটু আদ্র আলাপ হয়েছে। উল্টো দিকে এক প্রতিবেশী থাকেন, বয়স্ক মানুষ, তিনি কালী পুজো টুজো করেন, একটুখানি ওই তন্ত্র সাধনা ঠিক নয়, একটু ওসব পারেন আর কি, একটু হাত ফাত দেখা এই সমস্ত একটু করেন। তা উনি বললেন যে তোমাদের এই বাড়িটা যে খুব একটা ভালো, বলছে কি বলছিলেন উনি, পাশের বাড়ির ওই ভদ্রলোক কী সব ভূতের কথা, তো বলছে না না ওসব কিছু নয়, ওই তোমাদের পাশে যে নিম গাছটা আছে, ওই নিম গাছে কিন্তু ব্রহ্মদত্তী থাকে। তো বলছে মানে সে আবার কি, বলছে তবে ব্রহ্মদত্তীতে কোনো ভয় নেই, ব্রহ্মদত্তী থাকা ভালো, ব্রহ্মদত্তী থাকলে নাকি অন্য কোনো অশুভ আত্মা আসতে পারে না। তো এরম বলেছেন আর কি। যাই হোক, ওরা অতটা আমল দেয়নি, কী সব কথা, ব্রহ্মদত্তী আছে, ঠিক আছে। তো ওরা তো ঢুকে গেছে। তো ইতিমধ্যে ওই একদিন গরমকাল, ওরা এর মধ্যে রোজই রাত্রিবেলা ছাদে একটু ধূপধাপ আওয়াজ পায়। তো বুঝতে পারে না, হয়তো হনুমান আসছে, চারিদিকে গাছগাছালি আছে, কি কিসের আওয়াজ হচ্ছে ওরকম ছাদের মধ্যে, বুঝতে পারে না, তো খেয়ালও করে না, বা অতটাও ভয়ও পায় না, ঠিক আছে, হচ্ছে মাঝে মধ্যে হয়। তো একদিন এরকম গরমকাল, লোডশেডিং হয়ে গেছে। তো দিদি বলেছেন ওনার হাজব্যান্ডকে যে চলো আমরা ছাদে যাই, একটু ছাদে গিয়ে বসি, সিঁড়ি তো ছিলই বললাম, তো সিঁড়ি দিয়ে ছাদে যাব, ছাদে গিয়ে একটু বসি, দেখি একটু হাওয়া টাওয়া যদি পাওয়া যায় ভালো লাগবে, গরমকালে ছাদে যেতে সকলেরই ভালো লাগে। তো ওরা তো ঠিক করেছে ছাদে যাবে, তো ছাদে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে প্রায় ছাদের সিঁড়ির কাছাকাছি এসে গেছে, তারপরে দরজা খুললে ছাদ। ওই সময় প্রচণ্ড একটা হুড়মুড় আওয়াজ, মানে কেউ অনেকগুলো লোক দৌড়াদৌড়ি করে এদিক ওদিক পালাতে চেষ্টা করলে যেরকম একটা আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ। তো ওনারা একটু থতমত খেয়ে গেছেন যে কিসের আওয়াজ হলো, কি হলো, মানে ছাদের মধ্যে কারা, কি ব্যাপার, তো কী জানি হনুমান টনুমান আছে নাকি, খুব সাবধানে খোলো। তো যাই হোক দরজা খুলে দেখছে যে না কিছুই নেই ছাদে, ঠিকঠাক। তখনও সন্ধে হয় আর কি, আলো একদম কমে যায়নি, আলো আছে, দেখা যাচ্ছে। তো ওরা ছাদে গিয়ে বেশ একটা শতরঞ্চি পেতে বসেছে, ভদ্রলোক শুয়েই পড়েছেন দিদি একটু বসে আছে, দেখছে যে পাশে সত্যি একটা বড় নিম গাছ আছে ওদের,
সে নিম গাছটার দিকে তাকিয়ে দেখছে, বলছে ছাদে একদম হাওয়া নেই, কিরকম একটা গুমোট গরম লাগছে ছাদটা এসে যেন ছাদে উঠলেই মনটা কেমন ভালো হয়ে যাওয়ার কথা, কিন্তু ওনাদের ছাদে উঠে দিদি বলছেন যে আমার কিন্তু একদম ভালো লাগছিল না, যে ছাদে উঠে যেরকম আরাম লাগার কথা বা ভালো, হ্যাঁ গরম ছিল, গুমোট ছিল, সবই আছে, এক একদিন ছাদে হাওয়াও থাকে না, সেদিন তো একেবারেই হাওয়া ছিল না, বেশ গুমোট ছিল এবং ভালো লাগছিল না যে কোনো কারণেই। তো দিদি আস্তে আস্তে অন্ধকার প্রায় নেমে এসছে, ওদিকে লোডশেডিং তো চলছে, দিদি খানিক্ষণ বসে টসে কিরম একটু লাগছে, গা ভারী ভারী লাগছে এরকম। দিদি বলছে যে দূর, আমার এখানে ভাল লাগছে না, তোমার ভাল লাগছে, এখানে তো হাওয়াও নেই, চলো আমরা নিচে নেমে যাই। তো আর কি করবে, ওরা নিচে নেমে এসছে। তো সেদিন আর কিছু হয়নি, এরমভাবে ঠিক আছে। তো দিদি এবারে দিদির মা খুব অসুস্থ হয়ে পড়লেন, অনেক বয়স হয়ে গেছিলো, ওনার ছেলে ছিল ঠিকই, কিন্তু ছেলের সেরকম অবস্থাও ছিল না যে ওনাকে দেখভাল করার মতো। তো সেই কারণে দিদি বলল যে ঠিক আছে তাহলে আমার কাছে নিয়ে যাই মাকে, আমি ওনাকে দেখবো। আমি বললি মাকে নিয়ে এসছে। এবার দিদিদের যে সামনের ঘরটা, ওই ঘরটায় মাকে একটা খাট আছে, আর এক পাশে একটা সোফা কাম বেড আছে, একটা আলমারি আছে, কাচের শোকেস আলমারি, কাঠের যেমন হয়, ওপর দিকটা শোকেস, নিচের দিকটা কাঠ, ওরকম একটা আলমারি আছে। আসবাবপত্র বলতে ওই ঘরটাতে ওই। আর তারপরে এক ধাপ নিচে যে বেডরুমটা, সেই বেডরুমটায় টিভি আছে, বড় খাট, দিদি আর দিদির হাজব্যান্ড ওখানে শোয়, আর একটা বেতের চেয়ার আছে, ছোট টি টেবিল আছে এরকম। আর পেছনের দিকে ছোট ঘরটাতে ছেলে থাকে, ছেলে তার নিজের কাজকর্ম নিয়ে থাকে ওই ছোট ঘরটাতে। সামনের ঘরটা এমনিতে ফাঁকাই থাকতো, দিদি ওই ঘরটাতে উনি গান শেখাতেন, তো সেই জন্য ফাঁকাই থাকতো, লোকজন এলে ওই সামনের ঘরটাতে শুতো। তো দিদির মা যখন এসে গেল, ওই ঘরটাতেই দিদি ব্যবস্থা করে দিলেন এবং রোজই ওনাকে সেবা শুশ্রূষা করতে লাগলেন। মাঝে মাঝে উনি মা আর কি চমকে চমকে তাকাতেন, কীরকমভাবে তাকাতেন, মানে কিছু যেন দেখতে পাচ্ছেন এরকম একটা ভাবসাব। যাই হোক, এইভাবে কিছুদিন চলতে চলতে মোটামুটি বেশ বছর দুয়েক কেটে গেছে। এর মধ্যে আর কি হচ্ছে সেটা হচ্ছে, দিদি হয়তো রান্না করছে রান্নাঘরে, হঠাৎ শুনতে পেলো বাইরের ওই কি বলে ওই গেটটাতে, লোহার গেট মানে গ্রিলের গেটটাতে দিয়ে কেউ ঢুকলো আর কি, মানে আওয়াজ হয় একটা টং করে, তো আওয়াজ হয়, গেটটা খুললে সেরকম আওয়াজ হলো, তারপরে ওই হাঁসকলটা খোলার মতো একটা আওয়াজ হলো, তারপরে চটিটা কেউ খুললে বাইরের ঘরে একটা খসখস আওয়াজ হয় না, পা থেকে চটি খোলার আওয়াজ, এরকম হলো। তখন দিদি ভেবেছে যে ছেলে বাইরে গেছিলো, ছেলে বোধহয় এসে গেছে সন্ধেবেলা। দিদিরা বলছে বাবু তুই এসছিস, কিরে বাবু এসে গেছিস? তো কোনো সারা শব্দ নেই। তখন দিদি বলছে কি ব্যাপার হলো, কথা বলছে না কেন? ওমা গিয়ে দেখে কোথায় কি দরজা বন্ধ, সব কিচ্ছু না, কেউ নেই। যে এতটা ভুল শুনলাম। যাই হোক, প্রথম তো মানুষ ভাবে যে ভুল শুনেছি বা কিছু, বুঝতে পারেনি এরকম। কিন্তু প্রায় দিনই এরকম ওই একটা ঘরে ঢোকার এরকম আওয়াজ, একটা দরজা খোলার আওয়াজ, জুতো খোলার আওয়াজ এরকম পাচ্ছে। তো যাই হোক, দিদির মা আর কি বলছেন এই বাড়িটা না একদম ভালো না, এই বাড়িটা না একদম ভালো না। বলছে কেন মা? বলছে না এই বাড়িটা খুব একটা ভালো না রে। তো দিদি ভাবছে কি জানি, বয়স্ক মানুষ অসুখ বিসুখ করেছে, এই জন্য হয়তো কি বলছেন, এবার তো দুঃস্বপ্ন দেখেন। যাই হোক, এই করতে করতে দিদির মা গত হলে, ওনার শ্রাদ্ধ শ্রান্তি মিটে গেল, ঠিক আছে। তো এবার দিদির বোন কাছাকাছি থাকে, দিদির কাছেই খাওয়া দাওয়া করে, আর এমনি একটা সামনের একটা বাড়িতে ভাড়া থাকে, একা অবিবাহিত। তো সে বোন একদিন এসছে, বোন তো প্রায়ই আসে, রোজই আসে বলতে গেলে। তো একদিন এসে ওই দুপুরবেলা ছুটির দিন ছিল, ওই সামনের ঘরটাতে শুয়েছিল। তো দিদির সাথেই গল্প টল্প করছিল। দিদি বললো যে তুই শো, আমি একটু চা করে আনি বলে রান্নাঘরের দিকে গেছে। এবারে বোন বলছে এই দিদি 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 করে ডাকছে। বলে কী হয়েছে? বলছে দেখ তো কে যেন একটা ঢুকলো ঘরে। বলছে কে ঢুকলো?
বলছে জানি না, দেখ তো ওই এদিক দিয়ে গেল, তোদের রান্নাঘরের দিকেই গেল, একটা বুড়ি মতন লোক, মহিলাকে মনে হলো। দরজা খুলে রেখেছিস? না, দরজা তো খুলে রাখিনি। দিদি এসে বলছে কই, দরজা তো সব বন্ধ, কি দেখছিস, কি মানে কি? বলছে আরে আমি সত্যি স্পষ্ট দেখেছি, আমি একটা বুড়ো মানুষ লাঠি হাতে ঢুকছে। অদ্ভুত ব্যাপার। দিদি তো একটু ভয় পাচ্ছে। দিদি বলছে কি আছে জানি না, জানিস তো এই আমি এরকম শব্দ পাই। বলছে দিদি এই বাড়িটা মনে হচ্ছে ভালো না, কি করা যায় বলতো? তো দিদি বলছে ঠিক আছে দেখি, আরও একটু কথা বলি ওদের সাথে, ছেলের সাথে, হাজব্যান্ডের সাথে কথা বলি যে এরকম কি হচ্ছে ব্যাপারটা। তো উনি ওনাকে ওনার হাজব্যান্ডকে বলেছেন যে দিদি যে এরকম খুব খারাপ লাগছে, এরকম মাঝে মাঝে কী সব হচ্ছে, কি আমার খুব একটা পছন্দ হচ্ছে না ব্যাপারগুলো। তো হাজব্যান্ড তো যথারীতি কি যে তোমার মাথায় প্রথম দিন কে ঢুকিয়ে দিয়েছে যে ভূত আছে কি আছে, তোমার ওটাই মাথার মধ্যে ঘুরছে, সব কিচ্ছু না, সব মনের ভুল, ওই আমি তো কিছুই দেখতে পাই না। এইভাবে চলছে। এবারে দিদি একদিন সামনের ঘরটাতেই যত কিছু কাণ্ড কারখানা হয়। সামনের ঘরটায় নাকি কোনো খাবার দাবার খেতে বসলে খুব ঘেন্না লাগে, নিয়ে বসলে মনে হয় খেতে ইচ্ছা করছে না, এরকম ওদের লাগে। কিন্তু ভেতরের ঘরে গিয়ে খেলে ঠিকঠাক আছে। সামনের ঘরটাতে কিছু করলেই, মানে সামনের ঘরটাতে দিদি হয়তো দুপুরবেলা শুয়ে আছে একদিন, দুপুরবেলা একটু উনি গান টান শুনতেন, তারপরে শুয়ে থাকতেন, একটু বেলার দিকে উঠে বিকেল হলে উঠে গাটা ধুয়ে রেডি হতেন, কারণ স্টুডেন্টরা এসে যাবে সন্ধেবেলা, টিউশনি করবে। তো সেই কারণে ওই দুপুরবেলাটা শুয়ে একটু রেডিও শুনতেন, এরকম সব। তো ওর মধ্যে দিদি একদিন শুয়ে আছেন, দেখছে যে কতগুলো লোক যেন যাতায়াত করছে, একটুখানি আচ্ছন্ন ঘুমের মতন এসে গেছিলো। দেখছে ঘরের মধ্যে যেন অনেকগুলো লোক চলাচল করছে। কি বলছে কি, মানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি বেশ কিছু লোক এদিক ওদিক এলোমেলো, মানে ছায়া, অথচ কোনোটা স্পষ্ট কোনোটা ছায়া, এরকম একটা অদ্ভুত ব্যাপার। তা দিদি বলছে আমি কি স্বপ্ন দেখছি? না, আমি তো ঘুমোইনি, কিন্তু ওই চাইতেও পাচ্ছে না, বড় মানে শরীরটা যেন কীরকম স্টিফ হয়ে গেছে, আর ভালো করে তাকাতে পারছে না, আবছা হয়ে তাকাচ্ছে, হালকা করে তাকাচ্ছে, এবং ওই সমস্ত দেখতে পাচ্ছে। তড়াক করে লাফ দিয়ে উঠেছে, কি দেখছে সব, যেই উঠেছে দেখছে না, কোথাও কিছু নেই। তাড়াতাড়ি ওই ঘর থেকে সরে গেছে, গিয়ে বলছে না, এবার তো একটা কিছু বিহিত করতেই হবে আমাকে, কার পরামর্শ নেওয়া যায়, ওনাকে বলে তো কোনো লাভ নেই, ওনার হাজব্যান্ড তো কিছু শুনতেই চাইছে না। তো এখানে আমাদের একটা কাছাকাছি জগন্নাথ মন্দির আছে, তো উনি একদিন সেখানে চলে গেলেন। জগন্নাথ মন্দিরের যিনি পুরোহিত, তিনি আবার খুবই সাধক টাইপের। তো ওনার কাছে গিয়ে বলতে উনি একটুখানি চোখ বুজে দেখলেন যে, বলছে যে না, এই বাড়ি তো একদম ভালো না, খুবই খারাপ বাড়ি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে দিন। ইতিমধ্যে কিন্তু 4-5 বছর কেটে গেছে, এইসব উপদ্রব নিয়ে চলছে ওনাদের। তো দিদি বলছে যে সে কী কথা, এখন এই তো সবে আমরা বাড়ি কিনেছি, একটা চাকরিজীবীর পক্ষে একটা বাড়ি কিনে সেটাকে আবার বিক্রি করে তারপরে আবার গিয়ে কোথাও মানে বাড়ি কেনা বা উঠে যাওয়া তো এক্ষুনি সম্ভব না, আর আমার কথা কেউ বিশ্বাসও করছে না বাড়ির লোকজন, আপনি কিছু একটা করে দিন, বিহিত করুন কিছু একটা। তো উনি কিছু শিকড় বাকড় মুখ দিয়ে বললেন যে নিন, এগুলো ঘরের কোনায় রেখে দিন, আর ছাদে একদম উঠবেন না, বিশেষ করে মেয়েরা ছাদে একদম সন্ধ্যের পর উঠবেন না, আপনাদের বাড়িতে কিন্তু খুব খারাপ আত্মারা আছে, এরা ক্রমশ বাড়বে, এদের উপদ্রব। এখন অতটা বুঝতে পারছেন না, কিন্তু যত দিন যাবে তত কিন্তু বাড়বে, এবং এরা কেউই খুব একটা ভালো আত্মা নয়। তো দিদি আর কি করবে, ওই সব শিকড় বাকড় নিয়ে এসে যেমন বলেছে সেরকম রেখেছে। তাতে ওই 2-1 দিন ঠিকঠাক কোনো আওয়াজ পাইনি। কিন্তু যথারীতি দিন 7 যেই কেটে যাচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে ওই সমস্ত নানান কিছু, মানে এই ঘরের দিয়ে কেউ চলে গেল। একদিন দিদি শুয়ে আছে, হঠাৎ দেখছে ছেলে, ওর দিদির ছেলে ওই ভেতরের ঘর থেকে সামনের ঘরটা এলো, সামনের ঘরটা দিদি শুয়েছিল, আর
যেখানে দরজাটা, সেখান থেকে প্রায় 5-7 মিটার দূরে একটা তাক আছে, ওইখান থেকে হাত বাড়িয়ে তাক থেকে কি যেন নামাচ্ছে। পেছনটা দেখতে পেয়েছে দিদি, ছেলের মতো দেখতে, একদম ছেলের মতো। মানে দেখে প্রচণ্ড আঁতকে উঠেছে, মানে এটা কি দেখছি আমি, এরকম সব ঘটনা ঘটতে শুরু করেছে। এরপর দিদি সন্ধেবেলায় 1-2 দিন টিউশানি করতে বাইরে যেতেন। তো দিদি হাজব্যান্ড উপরে ছাদে কতগুলো ফুলের গাছ ছিল, ওখানে জল টল দিতে যেতেন। তো দিদি একদিন ওরকম সন্ধেবেলায় বেরিয়ে যাওয়ার পর উনি ওরকম ছাদে গেছেন, গিয়ে জল দিতে গেছেন, গিয়ে পড়ে গেছেন ছাদে। পড়ে গিয়ে প্রচণ্ড চোট পেয়েছে হাতে টাতে, কোমরে, হাঁটুতে, সব জায়গায়। কোনো মতে নিজের চেষ্টা টেস্টে উঠেছে, উঠে কোনো মতে নেমে এসছে। নেমে আসার পর তখন তো ঘরে কেউ ছিল না, না ছেলে ছিল না দিদি ছিল। দিদি 8টা নাগাদ টিউশনি সেরে ফিরেছেন। ফেরার পর দেখছেন উনি এরকম বসে আছেন। এরকম কি হয়েছে না, বলছে যে জানো আমি এরকম ফুল গাছে জল দিতে গেছিলাম, তো সেখানে আমার মনে হলো কেউ যেন পিছন থেকে ধাক্কা মেরেছে। মানে ওখানে তো ছাদে তো কোনো উঁচু নিচু হোঁচট খাওয়ার কোনো ব্যাপারই নেই, আমি হোঁচট খাইও নি, আমি তো রেগুলারই জল দিতে উঠি। কিন্তু আমার মনে হলো আমার পেছন থেকে কে যেন একটা ধাক্কা মারলো, আর আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে আমার এরকম, তখন বলছে দেখেছো তো, তুমি তো একদম বিশ্বাস করো না, কে ধাক্কা মারলো তোমাকে ছাদে, তুমি তো বিশ্বাস করো না। তখন বলছে না, তুমি যা বলছো বোধহয় কিছু তো আছে খারাপ মনে হচ্ছে আমার, তুমি ভুল কিছু বলোনি। বলছে দেখেছো তো, আমি তোমরা সবাই আমার কথা উড়িয়ে দাও, কিন্তু আমি একদম ঠিক কথাই বলছি যে এ বাড়ি একদম ঠিকঠাক নয়। আর দিদিদের একটা না ওই কাকাতুয়া পাখি ছিল, কাকাতুয়া না ময়না যাই হোক হবে, আমার ঠিক মনে নেই, কিন্তু পাখিটাকে আমি দেখেছিলাম আমরা যখন যেতাম গানের ক্লাসে। পাখিটা কিন্তু কথা বলতে পারতো, কে এলি কে এলি, জল খাবি ভাত খাবি এসব বলতে পারতো। সেই পাখিটা কিন্তু মাঝে মাঝেই খুব চেঁচাতো, কে রে কে রে, কে এলি কে এলি। কেউ আসেনি, কিন্তু কেউ এলে তো বলতোই। কিন্তু ও পশু পাখিরা বলে না, ওরা কিন্তু ওদের একটা সিক্সথ সেন্স আছে, যে এরকম ওরা কিছু দেখতে পায়, মানুষের থেকে বেশি দেখতে পায় এই সমস্ত কিছু। তো সেটা তো ঘটতো। তারপরে একদিন হয়েছে কি, এর মধ্যে দিদির ছেলের বিয়ের কথাবার্তা হচ্ছে। তো ওরা ভাবলো যে এইটুকু ঘরের মধ্যে কি করে বিয়ে থা হবে, ওপরে বরং ঘর তৈরি করি বলে ওরা ওই বাড়িরই ওপরে, কেন যে করলো আমি জানি না, এখনও আমার মাথায় আসে না যে ওই বাড়িটাতে এত টাকা কেন খরচা করেছিল। যাই হোক, ওপরে ঘর তোলা হলো, ওপরে রান্নাঘর, একটা ডাইনিং স্পেস, একটা বড় বেডরুম, ছেলের জন্য বাথরুম টাথরুম তৈরি করা হলো। ঠিক আছে, ছেলের বিয়েও হলো। তো বিয়ের পরে বউ তো কিছু জানে না, সমস্ত যেই বাড়িতে এই সমস্ত কিছু, ওকে কিছু বলা হয়নি, ভয় টয় পাবে। তো একদিন বউটা ওই ওপরের ঘরে সন্ধেবেলার দিকে বসে বসে বই পড়ছিল। ওই নতুন ঘরের একদম সেগুন কাঠের দরজা, তো সেই দরজা বন্ধ করে ও বই পড়ছিল খাটে বসে। তো হঠাৎ দেখছে যে শীতকাল, সেটা মানে বিয়ের পরপর, ও শীতকালে বিয়ে হয়েছিল বোধহয়, তারপরে তো উপরে বসে খাটে বসে বই পড়ছে। তো এমন সময় দেখছে দরজাটা ক্যাঁচ করে খুললো। তো ও প্রথমটা ভেবেছে যে ওর হাজব্যান্ড এসে গেছে বোধহয়। তো ও আর বইয়ের থেকে মুখ তোলেনি, ও বলছে ও এসে গেছো, যা হয়, মানে কেউ ঢুকলে তো মনে হয় বোঝা যায়। মনে হলো যেন কেউ ঢুকলো ঘরে দরজাটা ঠেলে। তারপর বই থেকে মুখ, তো কোনো সারা শব্দ না পেয়ে বই থেকে মুখ তুলে দেখছে কেউ নেই। কী ব্যাপার হলো, ওরা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়েও আবার ভাবছে যে কি জানি, হয়তো ভুল কিছু, মানে এরকম আমার হয় নাকি, হয়তো আমার কিছু ভুল হয়েছে। ঠিক আছে, দরজাটা আবার ঠেসে বন্ধ করে দিয়েছে। দিয়ে আবার ও বই পড়ছে, আবার 5-7 মিনিট হয়েছে, আবার দরজাটা ক্যাঁচ করে খুলে গেল।
কিন্তু দরজা খোলার মতন কোনো হাওয়া বাতাস ঢোকার কোনো জায়গাই নেই, কারণ সব জানলা টানলা বন্ধ ছিল। আর দরজাটা যেদিকে সেদিকে কোনো জানলা নেই, মানে সেদিকে দালানের দিকে কোনো জানলা নেই যে দমকা হাওয়ায় দরজা খুলে যাবে। সেগুন কাঠের অত ভারী দরজা কেউ ঠেলা না দিলে খোলে না। এইবার ও প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করছে, মা মা করে চিৎকার করেছে। তখন শাশুড়ি মানে আমার দিদি, উনি তো কী হয়েছে রে বলছে, বলে ও তত্তরিয়ে নেমে এসছে, নিচে নেমে এসে বলছে এরকম হয়েছে। তখন বলছে যে এরকম এরকম আমার সাথে হয়েছে, মানে কি এটা কি হলো বলো তো। তখন দিদি বলছে, যাকগে তুই চিন্তা করিস না, ভয় পাস না, এ বাড়িতে এরকম হয় মাঝে মাঝে। এই বাড়িতে হয় মানে কি, বলছে যে থাকতে থাকতে বুঝে যাবিস, তুই নতুন এসছিস তো তাই বুঝতে পারিস নি, থাকতে থাকতে বুঝে যাবি। তো হলো, এখন কি হবে। ও শুনলো মোটামুটি কি হয় না হয়, এবং ও তারপর থেকে এরকম ও অনুভব করতে শুরু করলো। ওই হঠাৎ করে বাইরে থেকে দরজা খোলার শব্দ, জুতোটা কেউ ছাড়লো, কেউ ঢুকলো, সব ওরা যেন অভ্যস্ত হয়ে গেছে ব্যাপারটা। এবারে দিদির সাথে তো নানান কিছু শুরু হয়ে গেল, কি না। ও এর মধ্যে একদিন হয়েছে কি, দিদি ছেলে ওর বউকে নিয়ে, না এটা পরের ঘটনা, তার আগে অনেক ঘটনা আছে। দিদি একদিন শুয়েছিলেন রাত্রিবেলা, তখন হঠাৎ করে দেখছে যে দিদির খাটের তলা দিয়ে আস্তে আস্তে তোষকটা এরকম উঠছে, কেউ যেন হাত দিয়ে এরকম তুলছে আর কি। তো দিদি ভাবছে যে কী হলো, এরকম অস্বস্তি, পিঠের মধ্যে উঁচু হয়ে যাচ্ছে তোষক। একটু নড়ে চড়ে বসলো, আবার দেখছি পায়ের কাছটা এরকম উঁচু হচ্ছে, মানে জেগে পুরো এরকম হচ্ছে। তো তখন বুঝতে পেরে গেছে এটা তেনাদেরই কাজ। তখন দিদি প্রচণ্ড ভয় পেয়ে একদম সিটকে সরে গিয়ে একটা বালিশ জড়িয়ে এরকম শুয়ে আছে। তো তারপরে দেখছে যে হঠাৎ করে কে যেন একটা মাথার কাছে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড চিৎকার করে উঠেছে। মানে এগুলো কিন্তু দিনের বেলা হচ্ছে, দুপুরবেলা ওই ঘরটা শুলেই ওরকম হচ্ছে। দিদি ওই ঘর থেকে দৌড়ে চলে এসছে এই ঘরে, যেখানে ওনার হাজব্যান্ড আছে। তারপরে একদিনকে রাত্রিবেলা দিদি বাথরুমে যাবে বলে উঠে বাথরুমের কাছে গিয়ে দেখে বাথরুমে আলোটা জ্বলছে, আর ঝরঝর করে জল পড়ার শব্দ, অর্থাৎ কেউ বাথরুমে গেছে। কে আর গেছে, পাশে তো ওনার হাজব্যান্ড শুয়েছিল, ছেলেই গেছে আর কি। তো দিদি ভাবলো যে ঠিক আছে ও বেরোক, তারপরে আমি যাবো বলে আবার ঘরে চলে এসেছি। তারপরে আরও 5-7 মিনিট জল পড়ার শব্দ থেমে যাওয়ার পর দিদি উঠে বাথরুমে গিয়ে দেখে প্রচণ্ড দুর্গন্ধ বাথরুমে, অর্থাৎ অনেক দিন ধরে বাথরুমে জল পরিষ্কার না করা হলে যে দুর্গন্ধ হয় সেরকম একটা দুর্গন্ধ। দিদি বলছে কী ব্যাপার হলো, এরকমভাবে ছেলেটা কি জল টল ঢালেনি নাকি, যাই হোক দিদি অনেক জল টল ঢেলে ফিনাইল টিনাইল দিয়ে রাত্রিবেলায় পরিষ্কার করে বাথরুম করে বেরিয়ে এসেছি। পরের দিন সকালবেলা বলছে, বাবু তুই রাত্রিরে কালকে বাথরুমে গিয়েছিলি? তো বলছে কেন বলো তো? বলছে না, কি দুর্গন্ধ ছাড়ছিল, কি জল ফল ঢালিসনি নাকি? বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রথম কথা তো আমি মাঝরাতে বাথরুমেই যাইনি, আমি একদম আমি কোনোদিনই বাথরুমে মাঝরাতে যাই না, খুব রেয়ার। আর কাল তো যাইনি, আর গেলেও আমি জল ঢালবো না, আবার কি কথা, কোনোদিন এরম হয়েছে? বলছে তাহলে কে গেছিল? আমি পরিষ্কার জল পড়ার শব্দ পেয়েছি, দরজা ভেজানো ছিল, আলো জ্বলছিল। তারপরে আমি 5 মিনিট বাদে গিয়ে দেখলাম সেসব আর কিছু নেই। আমি তখন ঢুকে দেখলাম প্রচণ্ড দুর্গন্ধ। তখন 2-2-4 বুঝেই গেল কাদের কাজ এসব। আবার সেই ইয়েতে যাওয়া হলো, ঠাকুরমশাইয়ের কাছে গেল, ওই জগন্নাথ মন্দিরে গিয়ে বললো কী করা যায়। বলছে আপনাদের কিছু করার নেই, আমার পক্ষে আমার যতটুকু ক্ষমতা আমি আপনাকে দিয়েছি, আপনারা এই বাড়ি যদি না ছাড়েন আপনাদের কিন্তু মানে জীবনহানি। আমি বলছি আর কিচ্ছু করার নেই, আপনারা কিন্তু আস্তে আস্তে পাতারিটা গোটান। এই বাড়িতে থাকলে যারা আছে তারা আপনাদের একদম সহ্য করতে পারছে না,
এবং যতদিন আপনি থাকবেন ততদিন আপনাকে এমন জর্জরিত করবে, ওরা ভয় দেখাবে, করবে যে এরপরে জীবনহানিও হতে পারে, কারণ এরা ভয়ঙ্কর, এরা খুবই খারাপ আত্মা। কোথা থেকে এসছে আমি জানি না। ইতিমধ্যে ওই পাশে যে বাড়িটায় বুড়োটা, সে তো মারা গেছে, শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। এবার ওই বাড়িটা যাদের ভাড়া দিয়েছিল তারা হঠাৎ করে বাড়িটা ছেড়ে দিয়ে, মানে একদম বাড়িটা ছেড়েই দিয়ে ওরা একটা ফ্ল্যাট কিনে উঠে গেছে। কেন গেছে সে খবর কিন্তু কেউ জানে না। পরে জানা গেল ওরা ওখানেও প্রচণ্ড ভূতের উপদ্রব ছিল। ওটা একটা পুরনো বাড়ি থাকে না, যৌথ ফ্যামিলি ছিল আগেকার দিনে, বড় অনেকটা জায়গা জুড়ে একটা বড় ফ্যামিলি যেমন হয় সেটারই একটা শরিকি মানে ভাগ, সে যে ভাগটা দিদিরা কিনেছিল। তো কাজে ওই দিকেও উৎপাত ছিল। সেই পরে জানা গেল যে ওরাও কিন্তু ওই উৎপাতের জন্যই চলে গেছিল, কিন্তু জানতে দেয়নি আর কি, মানে বাড়ির মালিক জানতে দেয়নি, তাতে বাড়িটা বিক্রি টিক্রি হবে না। বাড়িটা পোড়ো হয়ে গেছিলো প্রায় বলতে গেলে। এবারে ওই বাড়ির যে মালিক, সে একটা লোক, কাজের লোক ঠিক করে গেছিলো, তাকে বলেছিল সপ্তাহে 2 দিন এসে একটু ঝাড়পোছ করে যাবে। সেই মেয়েটা তো বেশিরভাগ দিনই দিনের বেলায় আসতো এবং আসার সঙ্গে সঙ্গে দিদিকে ডাকতো যে মাসিমা একটু দাঁড়ান না, আমি একটু ওই বাড়িতে ঢুকবো, আমি একটু ঝাড়পোছ করেই চলে আসবো, একটু আপনি দাঁড়িয়ে থাকুন, আমি মাঝে মাঝে আপনাকে ডাকবো, আপনি সাড়া দেবেন। এরকম ভয় পেত। নিশ্চয়ই কিছু ঘটতো বা কিছু ঘটেছিল, তো টাকার জন্য গরিব মানুষ গিয়ে করে আসতো। একদিন সে ঢুকে হঠাৎ চিৎকার মাসিমা মাসিমা করে। তো দিদি তখন রান্না করছিল। সবসময় কি ওরকম ওরা যতক্ষণ কাজ করবে দিদিরা কাজকর্ম ফেলে ওখানে দাঁড়িয়ে থাকতে পারেন না। সেদিনকে দিদি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলো, আর ও চিৎকার করছে, বলছে আমি সিঁড়ি থেকে পড়ে গেছি। কী করে পড়েছি আমি জানি না, আমি উঠতে পারছি না, সিঁড়ি থেকে পড়ে গেছি। তো তখন দিদি বলছে তাহলে কি করব, তুমি তো দরজাটা ছিটকিনি দিয়ে বাইরে দিয়ে গেছো, তাহলে আমি খুলে তোমাকে উদ্ধার করব কি করে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি নামতে পারছো না? বলছে না, আমি একদম নামতেই পারছি না। তখন ওই পাড়ার লোকজন ডেকে ওই কোনো মতে ওই বাইরের ছিটকিনিটাকে ধুম ধুম ধাক্কা দিতে দিতে ছিটকিনিটা খুলে গেল, ওকে কোনো মতে উদ্ধার করা হলো। ওর বোধহয় কোমর টোমর ভেঙে গেছিলো। যাই হোক, তারপর থেকে ও আর কাজে আসেনি। এই হলো পাশের বাড়ির ঘটনা। পাশের বাড়িটা একদম মানে দেয়ালে। তো ওই বাড়িটা একেবারেই পোড়ো হয়ে গেছিলো এবং ওখানে ভূতের উপদ্রব আড্ডাটা পুরোটাই দিদির বাড়িতে এসে বোধহয় জমেছিল। যাই হোক, কী হবে আর। তারপরে উনি তো বললেন ঠাকুরমশাই যে আপনারা বাড়িটা অবশ্যই ছেড়ে দিন, নইলে এইভাবে কি করে থাকবেন, থাকা তো খুব মুশকিল হয়ে যাবে, তখন আপনাদের জীবনহানি হতে পারে কারোর। তো তিনি বলছে যে সে আর কি করব, আমার কথা তো আর শুনবে না, আর সত্যি চট করে একটা বাড়ি ছেড়ে আর একটা বাড়ি কেনার মতো আমাদের সামর্থ্যও নেই, দেখা যাক কী হয়। তা উনি আবার ওই সব দিয়ে দিলেন, এগুলো সব রাখুন। তারপরে আর একজন তান্ত্রিকের খবর পেয়েছিল, তাকেও বলা হলো, সেও একটা কিছু প্রিকশন দিয়েছিল। সেও বলল যে এটা কিন্তু তাড়ানো খুব মুশকিল, এই যে আত্মারা এই বাড়িতে আছে সেই আত্মাদের তাড়ানো কিন্তু ভীষণ মুশকিল। তো এর মধ্যে হয়েছে কি, দিদি তো ওরকম হচ্ছে। এর মধ্যে দিদির হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে পড়েছে। এদিকে আমরা কিন্তু রোজই যাচ্ছি, এই যে মোটামুটি 2003 থেকে আমার মেয়ে 2008-09 অবধি গান শিখেছে। তারপর তো আমার মেয়ে ছেড়ে দিল, তারপর আমি ভাবলাম যে এই বয়সে একটু চর্চায় থাকি, তো গিয়ে আমি ভর্তি হলাম। সেই থেকে আমিও যাতায়াত করছি। কিন্তু আমরা যে সামনের ঘরটায় বসে যখন গান বাজনা করতাম বা আমি কিচ্ছু, সত্যি কথা বলতে কিছু অনুভব করিনি। দিদি আমাদের বলেননি, কারণ কি ওনারা ভেবেছিলেন যে এরকম ভৌতিক ঘটনা আছে বাড়িটার, সেটা রটে গেলে ভবিষ্যতে হয়তো বিক্রি করতে অসুবিধা হবে, কারণ বিক্রি না করে তো ওনারা অন্য জায়গায় উঠে যেতে পারবেন না, ওনাদেরও তো সামর্থ্য থাকা চাই। এইসব সাতপাঁচ ভেবেই আর কি আমাদের সাথে আলোচনা একদমই করেনি। তো যাই হোক, এবারে দিদির হাজব্যান্ড বেশ অসুস্থ হয়ে পড়েছেন। ওনার একটু অ্যাজমা ছিল, এছাড়া সেরকম কিছু অসুস্থতা ছিল না, কিন্তু এই ব্যাপারটাতে দিদি মনে মনে ভাবছে যে
এই জন্যই হয়তো ওনার অসুস্থতাটা বেড়ে গেল। এর মধ্যে একদিনকে দিদি দেখে কি ওই দরজার কাছে, তখন হাজব্যান্ড বেশ অসুস্থ, কিন্তু হসপিটালে দেওয়ার মতো নয়, বাড়িতে চিকিৎসা চলছে এবং শুশ্রূষাও চলছে এ সমস্ত। তো দিদি একদিন ওই ঘরটায় বসে আছে, ঘরটা থেকে এই সামনের ঘরটার আলমারিটা দেখা যায়। তো ওইখানে একদিন দেখে কি একটা কঙ্কাল, পুরো কঙ্কাল দেখতে পেয়েছে। প্রচণ্ড মানে ভয় পেয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে দিদির মুখ চোখ। সঙ্গে সঙ্গে গেছে ওই যে তান্ত্রিক ছিল সে তার কাছে, বলছে আপনি কঙ্কাল দেখেছেন, এটা খুব খারাপ জিনিস দেখেছেন। কঙ্কাল দেখা মানে কিন্তু এবার কিন্তু আপনার বাড়ির উপর দিয়ে কারোর একটা জীবনহানি হবে। দিদি তো বুঝতেই পারছেন যে হাজব্যান্ডকে হয়তো এবার যেতে হবে, মানে খুবই উনি অসুস্থ, কিছুতেই বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে কি না হচ্ছে, এরকম অসুস্থ। তার আগে একদিন ওনার হাজব্যান্ড তো সেরকম বেশ সাহসী ছিলেন, অতটা ভীতু ছিলেন না। একদিন দিদি যখন হাজব্যান্ড অতটা অসুস্থ নন, একদিন উনি টিউশানিতে চলে গেছেন দিদি। তো টিউশানিতে যাওয়ার সময় উনি বলতেন যে, ওনার হাজব্যান্ড বলতেন যে সামনের ঘর আলোগুলো সব নিভিয়ে যাওয়া, তো আলো জ্বালিয়ে ইলেকট্রিসিটি করার উচিত না, ডিম লাইটটা জ্বালিয়ে চলে যাও, আলো জ্বালিয়ে যেও না। তো ডিম লাইট জ্বালিয়ে চলে গেছে টিউশানি করতে। ফিরে এসে দেখছে যে উনি একদম টিভি বন্ধ করে একদম খাটের মধ্যে জড়সড় হয়ে বসে আছে। বলছে কী হয়েছে, শরীর টরীর খারাপ নাকি তোমার? তখন বলছে যে না, এরপর থেকে যখন যাবে না সামনের ঘরে আলোটা জ্বালিয়ে যাবে। বলছে কেন, কি হয়েছে, কিছু দেখলে? তখন বলছে যে হ্যাঁ, মানে সামনের ঘরে যে কি ঘটছিল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্রচুর লোকজন, মানে সে একটা মোটা মতন লোক, হাফ শার্ট পরা, বারমুডা পরা, কেউ একটা লম্বা মতন পাজামা পরা, কেউ বুড়ি, নানান ধরনের লোক নাকি ওই ঘরটার মধ্যে গোল গোল করে ঘুরছে দেখতে পেয়েছেন উনি ওই ডিম লাইটে। মানে ওই দেখে উনি ওই টিভি বন্ধ করে বোধহয় ইষ্টনাম জপ করছিলেন বসে বসে, কতক্ষণে দিদি ফিরবে। দিদি বলে দেখলে তো, তুমি তো বিশ্বাস করো না, বলো আমার চোখের ভুল, আমার মনের ভুল। এবার বিশ্বাস হলো তো যে বাড়িতে কি আছে না আছে, ওই ঘরটার মধ্যে যে কি আছে জানি না। ওই যে বলেছিলাম একটা মেঝেতে একটা তাপ্পি মারা আছে, ওখানে কোনো রহস্য থাকবে, সেটা আমি আসছি পরে। তো যাই হোক, খুবই ভয়ঙ্করভাবে দিনগুলো কাটতে লাগলো। প্রতিটা রাত্রি দিদির ঘুম হয় না, মানে ভয়ের চোটে, কখন যে কাকে দেখে ফেলবো এই এক ভয়। তো এরই মধ্যে ওনার হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ। আচ্ছা, এরপর দিয়ে ছেলের বউয়ের বাচ্চা হয়েছে। তার আগে একটা ঘটনা আছে, সেটা বলি। এত ঘটনা আমার কোনটা আগে কোনটা পরে একটুখানি গুলিয়ে যাচ্ছে আর কি। তো তার আগে একদিন হয়েছে কি, হ্যাঁ, দিদি এরকম শুয়েছিলেন খাটে। তো হঠাৎ দেখছেন হাজব্যান্ড পাশে শুয়ে আছে, দিদির পাশে শুয়ে আছে। হঠাৎ দেখছে যে ভালো করে মশারি টশারি গোজা, দেখছে হঠাৎ করে মশারির একটা কোনা তোলা। দিদি ভাবছে যে কি হলো, আমি তো গুজে টুজেই শুলাম, আবার এই মশারি কোনাটা কি উঠে গেল কি করে। দিদি আবার ভালো করে পরিপাটি করে গুজে টুজে দিয়ে শুয়েছে। শোয়ার পর আবার দেখছে এ পাশের কোনাটা ওঠা। বলছে না, এটা তো ঠিক জিনিস হচ্ছে না, মানে আমি তো একদম পরিষ্কার মানে মশারি গুজেছি, মশারি উঠছে কী করে। তো ঠিক আছে, কী আর হবে, ভয়ের চোটে একটুখানি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। তো দেখছে যে একটু পরে হঠাৎ করে মনে হচ্ছে যেন কে যেন মশারিটা তুলছে, কোনাটা দিয়ে আস্তে করে মশারিটা উঠিয়ে দিদির দিকে একজন কেউ তাকিয়ে আছে। সেই দেখে তো দিদি মানে ভয়ঙ্কর চিৎকার করে উঠেছে, কে 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 করে ঘরের। তারপর থেকে আর আলো নিভিয়ে শুতে পারে না, সব সময় টিউবলাইট জ্বলছে বাড়িতে। টিউবলাইট না জ্বালালেই কিছু না কিছু ঘটছে। ওইভাবে কোনো মতে কাটছে দিনগুলো। এরপর হ্যাঁ,
বাচ্চা হয়েছে বউয়ের। তো বাচ্চাটাকে নিয়ে বউ তো হিমশিম খাচ্ছে, নতুন মা, দিদিকে অনেকটা সময় করে ওর কাছে থাকতে হয়। এবার এদিকে নিচে অসুস্থ স্বামী, উপরের ঘরে বাচ্চাটা যতক্ষণ না ঘুমায় সেই দিদিকে নিয়ে ওকে ঘুম পাড়াতে হয়, খাওয়াতে হয়, অনেক কিছু করতে হয়। তো দিদি বলে আমি ওপরে অনেকক্ষণ থাকি, নিচে আসার পর উনি বলেন যে তুমি এরকম অতক্ষণ ধরে আমাকে একলা রেখে যেও না। তখন বলছে কেন, কি হয়েছে, তোমার শরীর খারাপ লাগছে? কি করব বলো, বাচ্চাটা ঘুমোচ্ছিল না, ও তো পারে না, তাই জন্য আমাকে যেতে হয়। তখন বলছে না, একদম যাবে না, ও যা পারে তাই করবে, তোমার একদম যাওয়ার দরকার নেই। তখন বলছে কেন বলছো এরকম কথা? বলছে সারাক্ষণ আমার আশেপাশে কারা সব ঘুরে বেড়াচ্ছে, আমি সহ্য করতে পারছি না, তুমি না থাকলে কেউ না কেউ আমার আশপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথাটা উনি বললেন। দিদি বললো যে সত্যি তো, এইভাবে তো কীভাবে কী করবো, আমি তো কিছুই আমার মাথায় আসছে না। ছেলেকে বলছে যে দেখ বাবু, একটা কিছু ব্যবস্থা কর, আমি তো কিছুই ভালো বুঝছি না। তো ছেলেও তো তখন কি করবে, ও ছেলে মানুষ, সবে চাকরি বাকরি করছে, একটা সংসার হয়ে গেছে, ওর এক্ষুনি বললে এক্ষুনি তো বাড়ি বদল করা ওর পক্ষে সম্ভব না। যাই হোক, তবু ওরা একটা ভাবনা চিন্তা করছিল তখন। এরম করতে করতে তো ওনার হাজব্যান্ড তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন। এবারে হাজব্যান্ড একদিনকে রাত্রিবেলা খুব ওনার অসুস্থতা বেড়েছে, খুব হাঁপের টান বেড়েছে। তার দিদি অনেক করে 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 অনেক কষ্টে একটু উনি ঘুমিয়ে পড়েছেন। তো দিদিও খুব পরিশ্রান্ত, সারাদিন একই সংসারের এত কাজ, বাচ্চার কাজ, তার মধ্যে যথারীতি ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তো হঠাৎ ঠকঠক একটা আওয়াজ, এটা শীতকাল, হ্যাঁ, জানলা দরজা সব বন্ধ ছিল, ঠকঠক ঠকঠক করে আওয়াজ। তো দিদির ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গিয়ে দেখছে যে টেবিলটার ওপর ওই জলের যা ওষুধ বিশুধ থাকতো, সেই টুলটা একটুখানি এগিয়ে এসছে, যে জায়গাটায় থাকে রেগুলার সেই জায়গা থেকে একটুখানি এগিয়ে এসছে। ঠকঠক করে আওয়াজ হলো, দেখছে একটুখানি এগিয়ে এসছে। এগোতে দেখেনি, কিন্তু দেখছে যে যেখানটায় রাখা ছিল টুলটা সেখানে নেই, তার থেকে সামনের দিকে একটুখানি এগিয়ে এসছে। বলছে কী ব্যাপার হচ্ছে, ব্যাপারটা কি বোঝা গেল না। যাই হোক, দিদি আবার ঘুম চোখে তাকিয়েছে, আবার ঘুমিয়ে পড়েছে। এরপর আবার ওরকম ঠকঠক 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 করে আওয়াজ, দেখছে মানে টুলটা বেশ খানিকটা এগিয়ে এসছে, মানে টিভিটার সামনাসামনি এসে গেছে টুলটা। দিদি তখন দ্বিতীয়বার ওরকম হওয়ার পর দিদি চিৎকার তো ওনাকে ডাকতে পারছে না, সবাই ঘুমিয়েছে ভদ্রলোক। তো নাক মেরে উঠে সঙ্গে সঙ্গে বাবু বাবু করে চিৎকার করেছে। ওরাও তো শীতকাল, ওপরের ঘরে রয়েছে, চিৎকার শুনতে পায়নি। যাই হোক, দিদি সেই টুলটাকে আছাড় মেরেছে, একদম আছাড় মারতে গড়িয়ে গেছে। ওনার ঘুম ভেঙে গেছে। বলছে কী হয়েছে এত শব্দ কিসে? তখন বলছে যে কি বলবো, ওই টুলটা হঠাৎ করে এগিয়ে আসছিল। সে কি? হ্যাঁ। তো যাই হোক, ওই টুলের আছাড় মারার শব্দে ছেলের অ্যালার্টই থাকতো, কারণ এরকম ভৌতিক কাণ্ড কারবার রোজ দিন ঘটতো। তো ও লাফাতে এসে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে, এত মানে আওয়াজ কিসের? তখন বলছে যে মানে তোকে বলে বোঝাতে পারবো না, তোকে বিশ্বাস করাতে পারবো না, টুলটা এগিয়ে আসছিল, আমি আর সহ্য করতে না পেরে আছাড় মেরেছি। এই একটা ঘটনা ঘটল। এইভাবে তারপরে আস্তে আস্তে খুবই ডিটোরিয়েট করলো ওনার শরীর, এবং উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনার শ্রাদ্ধ শান্তি হলো। এবারে শ্রাদ্ধে যা মন হয়, জ্ঞাতি গোষ্ঠীরা আসে, লোকজন আসে বাড়িতে। তো ওরকমই ওনার গ্রামের, বোধহয় বর্ধমানে গ্রামের বাড়ি, সেখান থেকে যা ভাসুর এরা সবাই এসেছিলেন ওদের বাড়িতে। তো দিদির পাশে ওই যা শুয়েছিল রাত্রিরে, আর এই দিকের ঘরে অন্যান্যরা সবাই। তো বাড়ি জমজমাট বাড়ির মধ্যে অতটা কিছু হয়ও না, মানে অতটা বোঝা যায় না এদের উপদ্রবটা। লোকজন কম থাকলে বা এরকম ওরা নিজেরা থাকলে যতটা বোঝা যায়। এই কদিনে ওরা মানে এতটাই শোকবিহ্বল ছিল যে ওই ভৌতিক উপদ্রব কী ঘটছে না ঘটছে ওই নিয়ে মাথা ঘামানোর টাইম পায়নি। যাই হোক, সেদিনকে রাত্রিরে শুয়েছে,
যা আর দিদি শুয়েছে। যেটা বলেছিলাম বাইরের দিকে যে দরজাটা, যেটা দিয়ে দালানে যাওয়া যায়, রান্নাঘরে যাওয়া যায়, সেখানে দরজাটা সেটা কিন্তু সেগুন কাঠের দরজা, বিরাট ভারী দরজা। হঠাৎ রাত্রিবেলা ধুম 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 আওয়াজ ওই দরজাটাতে। তখন ওর জায়ের যথারীতি ঘুম ভেঙে গেছে। এই অঞ্জলি অঞ্জলি কিসের আওয়াজ হচ্ছে দেখো, কেউ দরজা ধাক্কাচ্ছে। তখন বলছে দিদি আপনি শুয়ে পড়ুন, কেউ ধাক্কাচ্ছে না। বলছে আরে পরিষ্কার ধাক্কালো, প্রচণ্ড জোরে আওয়াজ হলো, তুমি শুনতে পাওনি? বলছে আমি শুনতে পেয়েছি, আপনি শুয়ে পড়ুন, ওটা কেউ ধাক্কায়নি, আপনি শুয়ে পড়ুন। তখন আবার বলছে কী ব্যাপার বলো তো, উঠে বসেছে। তখন দিদি বলছে যে এই বাড়িতে এরকম হয়, ভয় পাবেন না। বলছে তুমি আছো কী করে এই বাড়িতে, কেন হচ্ছে, আমি দেখবো সত্যি কেউ আছে? বলছে একদম দরজা খুলবেন না, দরজা খুলে আপনি কিছু দেখতেও পাবেন না, বরং বিপদ বাড়বে, দরজা খোলার দরকার নেই। এরকম আমরা প্রতিদিন এরকম জিনিসপত্র হয়। ওই দরজাটা দিয়ে দুম 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 আওয়াজ হয়, কেউ যেন লাথি মেরে ভেঙে ফেলতে চাইছে, এরকম একটা আওয়াজ। তো এই সব ভয়ঙ্কর ঘটনা তো ঘটতেই থাকে। দিদি রান্না করতে যায়, রান্নাঘরে মনে হচ্ছে পাশে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে ঘাড়ের কাছে। লাফ দিয়ে উঠে কোনো মতে রান্না বান্না ফেলে লাফাতে নিচে নেমে আসে। এখন ওপরের ঘরে রান্না হয়, বউটা ভয় পায় যে মা একা একা চা করতে যেতে ভয় পায়। আর ওই আর রান্নাঘরে গিয়ে রান্নাঘরের রান্নাগুলো ওখানে রেখে আসলে সেই রান্নাগুলো নাকি খাওয়া যায় না। সেই রান্নাঘর থেকে রান্নাগুলো নিয়ে আঢাকা রাখে তো কেউ নয়, ঢেকেই রাখে, কিন্তু রান্না হয়ে গেলেই ওরা সব রান্না খাবার এই ঘরে নিয়ে এসে রাখতো, তারপর খাওয়া দাওয়া করতো। সামনের ঘরে তো বসে খাওয়ার উপায়ই নেই, খেতে গেলেই প্রচণ্ড ঘেন্না। তো এইভাবে দিন কাটা, মানে ভয়ঙ্কর পরিস্থিতি। দিদি শুতে পারে না, বসতে পারে না। এবার তো একলা হয়ে গেল দিদি। এবারে ছেলে বলল আমি আর ওপরের ঘরে থাকবো না, আমি তাহলে বাবা মা তোমাদের এই ঘরটায় আমরা থাকি, তুমি সামনের ঘরটাতে থাকো, রাত্রিরে দরজা খোলা থাকবে, একদম ভয় পেও না, আমি তোমার সঙ্গে থাকবো, মানে তুমি দরকার হলেই আমাকে ডাকবে। এইভাবে শোয়ার ব্যবস্থা হলো হাজব্যান্ড মারা যাওয়ার পর। এবার সামনের ঘরে তো বেশি উৎপাত, কিন্তু কি করা যাবে, ছেলে ওপরে থাকবে আর নিচে দুটো ঘর শুনশান ঘরে তো দিদি একলা থাকতেও পারবে না, এই ব্যবস্থা ছাড়া আর কোনো ব্যবস্থা করার উপায় নেই। তো দিদি সামনের ঘরে শুচ্ছে, এবং প্রতি রাতে হয় দিদি মশারি উঁচু করে কেউ ঢুকে পড়ছে, পাশে শুয়ে পড়ছে, হ্যাঁ, পায়ের কাছে কেউ সুরসুরি দিচ্ছে, পায়ের মধ্যে কেউ কানের কাছে ফিস করে কি যেন বলে গেল, এরকম সব চলতে লাগলো। আর প্রতি রাতে ভয়ঙ্কর ভয় পেয়ে ঠাকুর, মানে উনি রামকৃষ্ণ মানে শিষ্য আর কি, বেলুড় মঠের দীক্ষিত, তাতে কি হবে, ওনার গলায় রামকৃষ্ণদেবের লকেট, উনি ঠাকুরের নাম করছেন, গীতা নিয়ে শুচ্ছেন, কোনো কিছুতেই কোনো প্রতিরোধ করা যাচ্ছে না। সাংঘাতিক রকমের বারবারন্ত এদের শুরু হয়ে গেছে উপদ্রব। তারপরে যখন ওনার হাজব্যান্ড মারা যান, তখন আমি রেগুলার দিদির কাছে যেতাম, যে এরকম একটা শোকের পরিবেশ, দিদির মনটা ভালো থাকবে, আমি গেলে একটু গল্প টল্প হবে, তো আমি যেতাম। তো দিদি পরে আমাকে বলছে যে মিতালি, তুমি একদিন মনে আছে তুমি এসছিলে, তুমি তো রোজই আসতে, একদিন সামনের ঘরে বসেছিলে সোফার মধ্যে, আমি দরজার দিকে পিঠ দিয়ে বসেছিলাম আর দিদি দরজার দিকে মুখ করে বসেছিল। তখন দিদি বলল, তখন তোমার পেছনে একজন এসে দাঁড়ালো, দরজার আওয়াজ হলো, চটি খোলার আওয়াজ হলো, তুমি একবার বোধহয় বললে কেউ কে এসছে, আমি বললাম না কেউ আসেনি। তো তুমি তো, আর দিদির বাড়ির সামনেটা না একটুখানি দূরেই মুসলিমদের এরিয়া, আর ওইখানে বাচ্চাগুলো সব রাস্তা দিয়ে ভীষণ দৌড়াদৌড়ি করে, হই হই করে, মানে কোনটা যে কিসের আওয়াজ বোঝা মুশকিল। ওই জন্য হয়তো আমি মনে করেছি, মানে শুনতে পেয়েছিলাম আওয়াজটা, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওটা কিসের আওয়াজ। আমি ভাবলাম ভুল শুনেছি, কেউ এসছে, হয়তো না আসেনি। দিদি বললো অবশ্যই এসেছিলো, এবং তোমার পিছনেই সে দাঁড়িয়েছিল, আমি তো দেখতে পেয়েছি, তুমি ভয় পাবে বলে আমি কোনো ইয়ে করিনি। আমি তো সে কি বাবা, সত্যি ভাগ্যিস আপনি আমায় বলেননি, আমি তো বোধহয় ওখানেই অজ্ঞান হয়ে যেতাম। এরকম আমি তো প্রচণ্ড ভয় পাই। যাই হোক, তো এই সমস্ত ঘটতে শুরু করলো। এবারে হাজব্যান্ড মারা যাওয়ার পর দিদি একদিন
ওরকম শুয়ে আছেন রাত্রিবেলা। ওনার মনে হলো যে মাথার কাছে কেউ একজন এসে দাঁড়িয়েছে, মনে হলো অনেকটা হাজব্যান্ডের মতন। এবং তিনি এসে বলছেন যে আমার খুব কষ্ট, মানে খুব কষ্ট হচ্ছে, এরকম একটা কথা বলেছে, খুব কষ্ট হচ্ছে। বা কষ্টটা কার হচ্ছে, মানে ওনার না দিদির? দিদি বলছে সেটা আমি বুঝতে পারলাম না, উনি কি নিজের কথা বলতে এসেছিলেন নাকি আমার কষ্টের কথা বলতে এসেছিলেন? আমি তো ওই দেখে করে একদম অজ্ঞান। সঙ্গে সঙ্গে ছেলেরা ছুটে এসছে, ছেলের বউ এসে মাকে মুখে জল টল দিয়ে করে কোনো মতে জ্ঞান ফিরিয়েছে। এরকম একটা দিন কাটলো। এবার ডাক্তার দেখিয়ে ডাক্তার ঘুমের ওষুধ দিল। ঘুমের ওষুধ বেশি দিন তো খেলে তার অ্যাকশানও থাকে না। যাই হোক, ঘুমের ওষুধ খেয়ে কদিন একটু ঘুম হচ্ছে, 3-7 পর হয়তো ঘুম হলো, আবার ওই উপদ্রব শুরু হয়ে গেল। কিছু না কিছু ঘটনা ঘটতেই শুরু থাকলো। এর মধ্যে একদিন বাচ্চাটাকে দিদি ঘুম পাড়াচ্ছে, এরকম পাশে শুয়ে থাপড়ে ঘুম পাড়াচ্ছে। সন্ধে হয়ে গেছে, রাত্রিবেলা আর কি। তো বউ অন্য ঘরে ছিল, ছেলেও অন্য ঘরে ব্যস্ত ছিল। তো দিদি ঘুম পাড়াতে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। হঠাৎ দেখছে একটা কালো হাত এরকম করে বাচ্চাটার আর ওনার মাঝখান দিয়ে নামছে, লোমশ একটা কালো হাত। তাই দেখে দিদি বাচ্চাটাকে বুকে নিয়ে দৌড়তে সামনের ঘরে চলে এসছে। এসে চিৎকার করছে, বাবু শিগগিরি আর আমি থাকবো না, আমি এই বাড়িতে, এবার যেখানে তুই আমাকে নিয়ে ফেলবি সেখানেই থাকবো, আমি এই বাড়িতে আর কিছুতেই থাকতে পারবো না। এবার তো বোধহয় বাচ্চাটার দিকে হাত বাড়াচ্ছে, হ্যাঁ আজকে এরকম ঘটনা ঘটেছে। তখন দিদির ছেলে তো কি, মানে এবারে আর ওরা মানে আর কি করবে ভেবে পাচ্ছে না। এটা হচ্ছে 2017 ওরা ছিল, 19 সালে ওরা বাড়িটা চেঞ্জ করলো। যাই হোক, অন্য ফ্ল্যাটে চলে গেছে, বাড়িটা বিক্রি করতে পেরেছে। সে একটা মুসলিম সম্প্রদায়ের তাদের একজন কিনেছে, এবং বাড়িটা কেউ থাকে না ওই বাড়িটাতে আর কি। এখন একটা স্কুল করেছে, দিনের বেলায় স্কুল চলে আর রাতে, এখন তো স্কুলও বন্ধ। এখন বাইরে থেকে দেখলে চেনাও যায় না, বাড়িটা এত সুন্দর করে ওরা রেনোভেট করেছে। যাই হোক, সেটা পরের কথা। তো ওই ঘটনার পরে ওরা তো সাংঘাতিক ভয় পেয়ে গেল যে সত্যিই তো এবার তো বাবা চলে গেছে, এবার কে? তারপরে উনি আবার গেলেন যে আমার নাতির জন্য কিছু করে দিন, এরকম ঘটনা ঘটেছে, তো নাতির জন্য এরকম মাদুলি করে দিয়েছে, ওনাকেও ধারণের জিনিস দিয়েছে। তখন উনি ওই তান্ত্রিক বলেছে যে না, এবার নেক্সট টার্গেট আপনাকে ভয় পাইয়ে ও শেষ করে দেবে। আপনারা কিন্তু, আমি এখনও বলছি, আপনারা এখনও সাবধান হন, বাড়িটা ছাড়ুন। তা এইসব বলার পরে ওরা তো তখন তলায় ওরা চেষ্টা করছে যে বাড়িটা কীভাবে বিক্রি করা যায় না যায়। যাই হোক, এবারে আমি তখন জিজ্ঞাসা করলাম যে এই বাড়িটার কোনো ইতিহাস আপনারা জানেন বা জানার চেষ্টা করেছেন? তখন দিদি বলল হ্যাঁ, এই বাড়িটা আমরা যার কাছ থেকে কিনেছি তার বাবা ওখানে থাকতো। তার বাবা থাকতো মানে তারই 3 ছেলেই বাইরে থাকে, এক ছেলে খালি হাওড়ার মধ্যেই থাকে বা আলাদা থাকে বউকে নিয়ে। আর মা গত হয়েছিলেন, বাবা একলা থাকতেন। বাবার শেষ পর্যন্ত হাতে নাকি ক্যান্সার হয়েছিল, আর বাবাকেও দেখভাল করতো না ছেলেরা। ওই ছোট ছেলে যে কাছাকাছি থাকতো সে মাঝে মধ্যে আসতো, একটা কাজের লোক ছিল, সে একটু রান্নাবান্না করে দিয়ে চলে যেত, সামনের ঘরটাতেই বসে উনি খেতেন। এবং শেষ বয়সে উনি বলতেন যে এই বাড়িটার সামনের এই যে মেঝেটা খোঁড়া মতন ছিল, তাপ্পি মারা ছিল, সেইখানটা দেখিয়ে বলতেন ওইখানটা খোঁড়ো, ওইখানে কিছু আছে, ওইখানটা খোঁড়ো, ওইখানে কিছু আছে। এবার পাগলের প্রলাপ ভাবতো, ছেলেরা বলতো দূর ও বুড়ো কী বলে, কিন্তু উনি লোকজন দিয়ে ওই জায়গাটা খুঁড়িয়ে কিছু পাওয়া গেছিল কি না সেটা দিদিরা জানে না। তারপরে বুঝিয়েও দেওয়া হয়েছিল, জায়গাটা রিপেয়ার করেছিল, তাই ওই তাপ্পি মারা ছিল। তা আমার মনে হয়েছে যে ওখানে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করে রাখা ছিল কি না জানি না। আর ওই যে ভদ্রলোক ছিলেন উনি কিন্তু মারা যাওয়ার পরে ছেলেরা ভালো করে শ্রাদ্ধ শান্তিও করেনি। হ্যাঁ, তো হতে পারে তার আত্মাও ছিল, এবং আরও যারা ছিল সে তো আর জানা যায়নি কে ছিল না ছিল।
কিন্তু ছিল তো বটেই। তা যাই হোক, এইভাবে ওদের খুব দিনগুলো খুব সাংঘাতিক। এবং কাজের লোক, যে মেয়েটা কাজ করতো, এখনও করে, সে তো প্রচুর দেখেছে এরকম। সে তো একদিন বলছে যে বসে আছি আমরা সামনে পেছনের ঘরটা, টিভি দেখছি বসে বসে, মেয়েটা কাজ হয়ে গেলে ও বসে একটু টিভি দেখতো, তারপর বাড়ি যেত, অনেকক্ষণ থাকতো। তো টিভি দেখছে, ও বলছে যে আর বাচ্চা নিয়ে দিদি খাটের উপর বসে আছে। এবার দিদি একে বলেছে, মেয়ে বউকে বলেছে, নিতা তুই ওর দুধটা গরম করে ছাদ থেকে, মানে ওপরে রান্নাঘর থেকে দুধটা গরম করে নিয়ে ওকে খাইয়ে দিই। তো নিতা ওপরে চলে গেছে। একটু পরে ওই কাজের মেয়েটা বলছে যে বৌদি, একটু পরেই, মানে 5 মিনিটও হয়নি, বলছে বৌদিকে দেখলাম ওই ঘরটায়, সামনের ঘরে ঢুকলো, এর মধ্যে দুধ গরম হয়ে গেল। তো তখন দিদি ডাকছে, নিতা নিতা, কিরে দুধ গরম হয়ে গেছে, তুই ওই ঘরে আবার ঢুকলি কেন? তখন নিতা ওই ওপর থেকে চিৎকার করছে, না দুধ গরম হয়নি, আমি আসছি, আমি নিচে যাইনি তো। পুরো নিতার মতন দেখতে, এরকম ম্যাক্সি পরে সামনের ঘরটায় কে যেন একটা ঢুকে গেল। এইরকম সব ঘটনা ঘটতে লাগলো। এবং শুধু দিদি একা নয়, বাড়ি শুদ্ধ সকলেই দেখতে শুরু করলো। দিদি একা দেখলে হয় বোঝা যেত যে উনি হয়তো মানসিকভাবে কোনোভাবে অসুস্থ, কিন্তু সে তো নয়, যে আসছে সেই তো দেখছে, সেই তো ঘটনার সাক্ষী। তো যাই হোক, এবারে একদিনকে বাড়িতে বউকে ছেলে রাখতে যাবে। ওর শ্বশুরবাড়ি অনেকটা দূরে, ঝিকিরা, অনেকেই হয়তো নাম শুনে থাকবে, হাওড়ারই একটা জায়গা ঝিকিরা, শিবপুর থেকে সেটা বেশ অনেকটা দূরে। তো বিকেলবেলা রওনা হয়ে গিয়ে ওকে রেখে পরের দিন সকালে ফেরার কথা। এবার মা তো একলা থাকবে, তো ওই কাজের মেয়েটাকে বলেছে, মার সাথে তুমি কিন্তু রাত্রিরে এসে শোবে। তো ও বলেছে, আমার তো রাত 9টার আগে কাজ শেষ হয় না মাসিমা, আমি এসে যাব, আমি 9টার মধ্যে এসে যাব, আমি থাকবো আপনার সাথে, আপনার কোনো চিন্তা নেই। তো চলে গেছে ছেলে বিকেল থেকে। এবার দিদি করেছে কি, বিকেলের মধ্যে কাজকর্ম সেরে নিয়ে রাত্রের খাবার দাবার করে, কারণ ওই কাজের মেয়েটাও থাকবে, ওর জন্য খাবার, নিজের জন্য খাবার তৈরি করে একদম নিচের ঘরে নিয়ে এসে যেখানে রাখে সেইখানে ঢাকা টাকা দিয়ে রেখে ফ্লাস্কে করে চা নিয়ে সামনের ঘরটায় এসে বসেছে, যে আর বেশি নড়াচড়া করবো না, সামনের ঘরটায় থাকবো, ইচ্ছা মতন একটু চা খাবো। কারণ সেদিন কারোরই আসার কথা নেই, রোববার ছিল, কোনো ছাত্রছাত্রী আসবে না যে গান শিখতে, একাই থাকতে হবে যতক্ষণ না ওই কাজের মেয়েটি আসে 9টার সময়। ইতিমধ্যে বাইরে প্রবল বৃষ্টি, প্রবল ঝড় বৃষ্টিতে ওই যে নিম গাছটা ছিল, ওই নিম গাছের ডাল ভেঙে টেলিফোনের তারের ওপর পড়তে ল্যান্ডলাইনের খারাপ। তখন মোবাইলের অতটা চল ছিল না ঘরে ঘরে, তখন ল্যান্ডলাইনই চলতো। তো মানে দিদির তো এখন মোবাইল ছিল না বাড়িতে, ছেলের ছিল কিন্তু দিদির ছিল না। বাড়িতে ওই ল্যান্ডফোনেই কথাবার্তা বলতো। তো ল্যান্ডফোনের লাইন চলে গেছে। তো দিদির একটা বড় মোমবাতি দেশলাই সব কাছাকাছি রেখে দিয়েছিল, মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হলে তো হয়েই যেতে পারে লোডশেডিং। তো পুরো একদম তার উড়ে গেছে, মানে উড়ে গেছে। তো ট্রান্সফরমার বাস্ট করেছে না কি হয়েছে, যাই হোক, মানে কারেন্টও নেই, আবার টেলিফোনের লাইনও কাটা। তখন দিদি করেছে কি, ওই মোমবাতিটা জ্বালিয়েছে কোনো মতে, মোমবাতিটা জ্বালিয়ে ওই তো আধো অন্ধকার, তাদের উপদ্রব শুরু হয়ে গেছে। আর দিদি একদম একলা। দিদি ওই সোফাটার মধ্যে বসে বলছে, পাশে টেবিলে আমার ফ্লাস্ক রাখা, আমি যে হাত বাড়িয়ে ফ্লাস্কটা থেকে একটুখানি চা ঢেলে খাবো সেই মানে ক্ষমতাটুকু আমার নেই। আমি মানে ইষ্ট নাম জপ করছি, সামনে দেখছি ছায়ামূর্তি ঘুরে 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 বেড়াচ্ছে, আমার মনে হচ্ছে এক ছুটে বাইরে বেরিয়ে যাই। এবারে ছেলে তো সমানে ফোন করছে, কিন্তু ফোন তো লাইন পাচ্ছে না। এবার তখন কী করেছে, ওর ছেলে ওই পাড়ায় একটা দোকান ছিল, মুদিখানার দোকানের ছেলেটাকে ফোন করেছে, পিন্টু বলে ছেলেটি, তাকে বলেছে যে পিন্টু, মা একলা আছে, আর কি হচ্ছে এত ঝড় বৃষ্টি, আমার খুব চিন্তা লাগছে, তুই একবারটি যাবি মায়ের কাছে, কি হলো একটু দেখে আসবি। তো পিন্টু বলেছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাচ্ছি। তো পিন্টু চলে এসছে, তখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু এখনও অন্ধকার লোডশেডিং।
এবার পিন্টু বাইরে থেকে ডাকছে মাসিমা মাসিমা করে, মাসিমা ওই বাইরে থেকে খোলা যায় দরজাটা, তো ছিটকিনি দেওয়া ছিল না দরজাটা, যেহেতু ওই মেয়েটা আসবে বলে দিদি ছিটকিনিটা আর দেয়নি। তো তখন দিদি বলছে আমার তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, যে ডাকছে আমি যে সাড়া দেবো। যাই হোক ও এসে গেছে, এসে বলছে যে মাসিমা মাসিমা কী হয়েছে? তখন বলছে পিন্টু আমি আর পাচ্ছি না, আমি এত ভয় পাচ্ছি আমার। বলছে কী হয়েছে ভাস্কর আপনাকে ফোনে পাচ্ছে না? বলছে ফোনে পাবে কি করে, দেখো না ফোন টেলিফোনের তার তো হয়ে গেছে, ওই কারণে আমাকে ফোনে পাচ্ছে না। বলছে ও খুব চিন্তা করছে, তো এক কাজ করুন আপনি আমার মোবাইলটা রেখে দিন, এই মোবাইলে যখন ছেলের নাম ভাস্কর ফোন করলে আপনি ধরবেন, এইভাবে ধরতে হয়, এইভাবে ওনাকে শিখিয়ে দিল। আচ্ছা ঠিক আছে বলতেই ও ছেলের ফোন এসেছে। বলছে মা কী হয়েছে তোমাকে ফোনে পাচ্ছি না কেন? বলছে পাবি কী করে রে, এইরকম অবস্থা অন্ধকার, আর আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, আমি কিচ্ছু মানে কী বলবো কী করবো আমি বুঝে উঠতে পারছি না। বলছে আমি তাহলে এক্ষুনি চলে আসছি। বলছে একদম না, এত রাত্রির হয়ে গেছে, তুই অত দূর থেকে আসতে হবে না, তুই যেমন সকালে আসছিস আমি কোনো মতে কাটিয়ে দেবো, দাঁড়া না 9টার মধ্যে তো এসে যাবে কাজের মেয়েটা, তো 9টার মধ্যে কাজের মেয়েটা এসে যাবে, ততক্ষণ দেখছি আমি, তো পিন্টু এসছে, পিন্টু একটু থাকুক তারপরে দেখছি। পিন্টু আর কতক্ষণ দোকান ফেলে তো বেশিক্ষণ থাকতে পারে না। পিন্টু বললো মাসিমা একদম চিন্তা করবেন না, আপনি যখনই ভয় পাবেন এটাতে ভাস্করকে ফোন করবেন, নয়তো ভাস্কর বলেছে একটু পরপরই আপনার খবর নেবে। তখন বলেছে যে পিন্টু দাঁড়াও আমি তোমার সাথে বাইরেটায় যাব বলে পিন্টুর সাথে দিদি বাইরেটায় বেরিয়ে দরজাটা টেনে দিয়ে সামনের একদম রাস্তার কাছে এসে দাঁড়িয়ে আছে। ভাবছে যে তখন মোটামুটি 7:30 পৌনে 8টা বাজে, 9টায় আসবে মেয়েটা, এই 1 ঘন্টা আমি একা ওই ঘরের মধ্যে থাকতে পারবো না, এই ভেবে দিদি রাস্তায় নেমে এসে দাঁড়িয়ে আছে। এবার লোকজন যাতায়াত করছে, দেখছে কেন উনি দাঁড়িয়ে আছেন। তো দিদি বললো আমি একটু পাশের রকটায় উঠে একটুখানি দাঁড়ালাম, ওইভাবে দাঁড়িয়ে আছি 9টা বাজতে মেয়েটা এলো। মেয়েটা আসতে বলছে মাসিমা আপনি এখানে দাঁড়িয়ে আছেন? বলছে আমি ভেতরে যেতে পারছি না রে বা, আমার এত ভয় করছে, তুমি চলো। বলছে চলুন আমি এসে গেছি, আর ভয় নেই বলে এসছি। তো বড় মোমবাতি জ্বলছিল, মোমবাতি ততক্ষণে শেষের পথে, এরকম অবস্থা। তো মোমবাতি ছিল স্টকে, যাই হোক সেসব মোমবাতি জ্বালা হলো, ও আসার পরে তারপরে খিদেও পেয়ে গেছে, কাজ কর্ম করে এসছে, তো খাবার টাবার দিয়ে দিল। দিদি বললো আমি তো আর খেতেই পারলাম না, রেবাকে নিয়ে আমি বললাম রেবা চলো তুমি আমার সাথে একদম খাটে শুয়ে পড়ো, আমি একদম একলা শুতে পারবো না। দরজা বন্ধ করে ওরা খাটে শুয়ে পড়লো। তারপরে দামার সেই রাতে দরজায় ধাক্কা, মানে দুজনে কাঠ হয়ে বসে কোনো মতে মানে ইষ্ট নাম জপ করতে করতে, ঠাকুরের নাম করতে করতে আস্তে আস্তে ওই উপদ্রবটা কমতে ভোরের দিকে ঘুমিয়ে পড়লো। ভোর হতে না হতেই তাড়াতাড়ি করে দিদি উঠে পড়ে ওকে বলে রেবাকে বলেছে, ওই কাজের মেয়েটিকে বলেছে যে তুমি আর একটু থাকো, একটু পরে যেও, এখনও তো খুব ভালো করে ওঠেনি, মানে আলো ফোটেনি, তুমি একটু পরে যেও, তুমি একটু বেলায় যেও। তো ঠিক আছে, তারপরে উঠে ওই যাই হোক সকাল হয়ে গেছে আস্তে আস্তে, তো চলে গেছে। এইভাবে একটা বিভীষিকাময় রাত কেটে গেছে। তো এই হচ্ছে মানে গল্প আর কি। মানে এখনও ওনার তো শরীর মন সমস্ত খারাপ, মানে শরীরের চেহারা একদম ভেঙে গেছিলো, শীর্ণ অবস্থা, মানে দেখলেই মনে হচ্ছে মানে বিপুল অশান্তি নিয়ে উনি বাস করছেন। হ্যাঁ, আমি তো শোনার পর মানে যেদিন শুনলাম এই সমস্ত ঘটনা, আমি তো বাড়ি এসে রাত্রি মানে ঘুমাতে পারছি না, এত ভয় করছে যে যেন মনে হচ্ছে আমার সাথেই ঘটবে এই সমস্ত কিছু, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো মানে কি করে যে এতগুলো বছর এইভাবে ভূতেদের সাথে সহবাস করতে পারলো আমি মানে ধারণা করতে পারি না। মানে এরকম একদিনের ঘটনা ঘটলে আমরা ভয়ে অস্থির হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু ওই আর কি করবে, উপায় নেই, তাই থাকতে হয়েছিল আর কি। এটাই আর কি ঘটনা আজকে। দেখো একটা ঘটনা বলতে আমার
হ্যাঁ, মানে এতগুলো বছরের এত ঘটনা, আরও হয়তো কত আমি ঘটনা মিস করে গেলাম, বলতে পারলাম না, কারণ অত অনুপুঙ্খ ঘটনা তো মনে থাকে না, তাই জন্য যতদূর আমার মনে পড়লো আমি বললাম। নিশ্চয়ই তোমাদের ভালোই লেগেছে, কারণ মানে এই ধরনের মানে হন্টেড হাউস মানে আমার চোখে দেখা এই একটাই, মানে আর আমি মানে শুনিও নি এরকম সাংঘাতিক কিছু করতে পারে। তারপরে যারা মুসলিম যারা কিনেছে তারা না ওপরের ঘরে থাকার চেষ্টা করেছিল, মাসখানেকও তারা থাকতে পারেনি। পরে শুনলাম মানে সেটা ওরা বলেনি যে কিসের উপদ্রবে থাকতে পারেনি, কিন্তু ওরা কিন্তু ওপরটাকেও ওই কাজের মানে স্কুলেরই একটা অংশ করে নিয়েছে। ওরা যেখানে থাকতো আগে সেখানেই চলে গেছে, মানে থাকতে পারেনি, রাত্রিরে থাকতে পারেনি। তো হ্যাঁ, এবার একটুখানি কমেন্ট করি। ওনার ছেলের বউ তো ভয় পাচ্ছিলেন। হ্যাঁ, ছেলের বউ তো ভয় পাবেই, কিন্তু ছেলের বউ আমি বলতে পারি ও কিন্তু অনেক স্ট্রং, ও অতটাও ভয় পায়নি। আসলে ওর সাথে অতটা হয়নি, হয়েছে দিদির সাথে। হ্যাঁ অরিন্দম, থ্যাংক ইউ তোমাকেও, তোমরা যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার গল্প শুনেছো এতে আমি খুব খুশি। সকলের কমেন্টের আমি উত্তর দেব। 1 ঘন্টা অলরেডি কেটে গেছে, আজকে এখানেই শেষ করে দিই, আর আবার আসবো, আবার দেখা হবে, অন্যান্য গল্প নিয়ে আবার আসবো, কেমন? গুড নাইট। হ্যাঁ, উনি টার্গেট ছিলেন। যাই হোক, এখন ওরা ফ্ল্যাটে চলে গিয়ে এখন ভালোই আছে, কিন্তু সেই সব দিনের বিভীষিকাময় দিনগুলোর গল্প আমাকে মাঝে মাঝেই করেন। আমি যেহেতু শুনতে ভালোবাসি, মানে আমি এখনও খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করি আর কি কি ঘটনা ঘটেছিল, আর কি কি হয়েছিল বলো। তো উনি বলেন, কিন্তু সত্যি যার সাথে ঘটে এইরকম দিনের পর দিন, মানে আমি তো কবেই হার্ট ফেল করতাম হয়তো। ঠিক আছে গো, গুড নাইট, টাটা।